নরওয়ের রাজধানী অসলোর পথে আমরা রওনা করেছিলাম 7ই ডিসেম্বর। বাংলাদেশে সামান্য শীতের আবহাওয়া, পৌষেও কড়া শীত পড়েনি। বেলা 1টায় থাই এয়ারওয়েজের ফ্লাইট। দীর্ঘ সময়ের এক যাত্রা। ঢাকা থেকে ব্যাংকক 2 ঘন্টার আকাশপথ, তারপর ব্যাংককের নূতন বিমানবন্দর সুবর্ণভূমিতে দীর্ঘ 8 ঘন্টা যাত্রা বিরতি, তারপর 11 ঘন্টা একটানা স্টকহোমের পথ। প্রায় 9000 কিলোমিটার পথ পেরিয়ে স্টকহোমের আর্লান্ডা বিমানবন্দরে ফের 2 ঘন্টা যাত্রা বিরতি। সেখান থেকে মাত্র 1 ঘন্টার পথ নরওয়ে। কনকনে শীতের দেশ, অবশ্য সঙ্গে জামা কাপড় ছিল। 8ই ডিসেম্বর দুপুর বিমানবন্দরে পৌঁছে গাড়ির খোঁজ। গাড়ি মিলল। 35 কিলোমিটারের পথ, ভাড়া $150, বাংলাদেশি টাকায় 10,000 টাকা। 20 ঘন্টা যাত্রা শেষে অসলোর মাটিতে পা দিয়ে বুঝতে বাকি রইল না এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল একটি। আমরা পৌঁছলাম অসলোর প্রধান পায়ে হাঁটা সড়ক বা রাজকীয় সড়কও বলা যেতে পারে, ঐতিহাসিক কার্ল জোহান স্ট্রিট। ইউরোপের উত্তরের একটি দেশ নরওয়ে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। গোটা ইউরোপ, আমেরিকা এই অঞ্চলগুলো জুড়ে 25শে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে তাদের উৎসব আয়োজনে মেতে ওঠে ক্রিসমাস থেকে সামনে। এর বাইরেও নরওয়েজিয়ানদের জন্য এই ডিসেম্বর মাসে আরো একটি উৎসবের মতো অনুষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে বিশ্ব শান্তি পুরস্কার প্রদান। আপনারা জানেন, নরওয়েজিয়ান নোবেল কমিটি প্রতি বছর ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে বিশ্ব শান্তি পুরস্কার প্রদান করে থাকে। এই বছর বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংক এই পুরস্কারে ভূষিত হয়েছে। এই পুরস্কার অনুষ্ঠানকে কেন্দ্র করে 10 তারিখের জন্য গোটা অঞ্চল থেকে প্রবাসীরা এসছে, বাংলাদেশিরা এসছে, বিভিন্ন এলাকা অনুষ্ঠান উপভোগ এসছে। বাংলাদেশ থেকে বিভিন্ন মিডিয়া কর্মী, সাথে এসছে চ্যানেল আই এর একটি বিশাল ধারক দল। গোটা অনুষ্ঠানটি, এই আনন্দ উৎসবটিকে ঘিরে, এই অনুষ্ঠানটিকে নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করছি। একটি বিজয়ের গল্প। নিশীথে সূর্যের দেশ নরওয়ে, তাই সূর্যের দেখা নেই। বাংলাদেশিদের জন্য কড়া শীত, ঠান্ডায় জমে যাওয়ার উপক্রম। পাশেই ঐতিহাসিক গ্র্যান্ড হোটেল, যে হোটেলটির প্রতিষ্ঠা 1890 সালে। এই হোটেলটিকেই এক হিসেবে আলফ্রেড নোবেল হোটেলও বলা যেতে পারে, কারণ এখানে পড়েছে আলফ্রেড নোবেলের পদাচরণ। এই গ্র্যান্ড হোটেলে এসে পৌঁছবেন 2006-এর শান্তি নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস। ঘড়ির কাঁটা তখনও দুপুর। ইতিমধ্যেই নেমে গেছে সন্ধ্যা, অর্থাৎ বেলা 3টার পরপরই রীতিমতো রাত। অসলোতে পৌঁছেই আমরা নোবেল জয়ীকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। পাচারি করছিলাম কার্ল জোহান স্ট্রিট। এই স্ট্রিটের দীর্ঘ ইতিহাস আছে। লক্ষণীয় যে এটি একেবারে সোজা একটি সড়ক। 19 শতকের শেষ দিকে সুইডেনের রাজা হর্স রাইডের জন্য সোজা করে নির্মাণ করেছিলেন সড়কটি। রাত বাড়ছিল আর আলো ঝলমল উৎসবের এক নগরীতে পরিণত হচ্ছিল অসলোর এই ক্ষুদ্র জায়গাটি। এই জায়গাটিকে ক্ষুদ্র বলা গেলেও একথা সত্যি যে নরওয়ে হচ্ছে ইউরোপের সর্ববৃহৎ দেশ। এর লোক সংখ্যা মাত্র 45 লাখ। আমরা যেখানে ঘোরাফেরা করছি সেই অসলো নগরীর জনসংখ্যা মাত্র 6 লাখ। গোটা ডিসেম্বর জুড়েই সন্ধ্যায় এই সড়কের সাজ সাজ রব ও উৎসবের মুখরতা থাকে। একদিকে হ্যাপি ক্রিসমাস, অন্যদিকে 10ই ডিসেম্বর নোবেল শান্তি পুরস্কারের দিন। রাত বাড়ছে। আমরা খোঁজ নিচ্ছি ডক্টর ইউনূস কখন আসবেন। একজন বললেন স্থানীয় সময় রাত 10:30টায় অসলো বিমানবন্দরে এসে নামবেন। ডক্টর ইউনূসকে বিমানবন্দর থেকে বহন করে আনার জন্য নরওয়েজিয়ান রাজার সৌজন্যে কালো একটি লিমোজিন বরাদ্দ ছিল। গাড়িটি অপেক্ষা করছিল গ্র্যান্ড হোটেলের গেটে। রাত বাড়ছে, এই গেটে ভিড় বাড়ছে। শুক্রবার 8 ডিসেম্বর, নরওয়ে সময় রাত 9:05। আমি কথা বলছি নরওয়ের অসলোর গ্র্যান্ড হোটেলের সামনে থেকে, যে হোটেলে প্রফেসর ইউনূস অবস্থান করবেন নোবেল প্রাইজের জন্য। 10 তারিখ সব ব্যবস্থা করা হচ্ছে এবং এখানে এখন প্রফেসর ইউনূসকে আনার জন্য বহর যাচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আপনারা দেখছেন যে নরওয়েবাসী এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অনেক জনসাধারণ, উৎসুক জনসাধারণ ভিড় করেছে। একটি বিশাল বহর যাচ্ছে পুলিশ এবং সিকিউরিটি সহ প্রফেসর ইউনূসকে আনার জন্য। ওনাকে এয়ারপোর্টে স্থানীয় সময় রাত 10:30 ওনার
এসে উপস্থিত হওয়ার কথা। এই বহর তাকে সেখান থেকে নিয়ে সরাসরি নিয়ে আসবে এই গ্র্যান্ড হোটেলে, এবং এটি একেবারে নগরের প্রাণ কেন্দ্র। আমার হাতের ডান দিকে ওদিকে সিটি সেন্টার, যেখানে 10 তারিখে স্থানীয় সময় দুপুর 1টায় এই নোবেল প্রাইজ গিভিং সেরিমনি অনুষ্ঠিত হবে। অপেক্ষার ফাঁকে ফাঁকে কথা হলো স্থানীয় কয়েকজন টেলিভিশন সাংবাদিকের সঙ্গে। দেখলাম গভীর রাতে ডক্টর ইউনুস এসে পৌঁছবেন, এই খবরটি কিংবা এই ভিডিও চিত্র সংগ্রহের জন্য তাদের ব্যস্ততারও কম নেই। What I know about Muhammad Yunus and Grameen Bank is that I know that they've achieved a lot and that they give out little credits to people that need it, and I think that the job that they're doing is absolutely great and wonderful. And I can't say I know too much about them, but I know what they do and I know that it's helping. So they deserve to win the Peace Prize, definitely. How do you know him? In the same way as she does. I know he's a great man who's giving microcredit to people who really need it, and I think it's a good thing to do. Thank you very much. You're welcome. He's running a bank, lending money to people who want to start things up, and I think it's beautiful. You are from? United States of America. For what you are waiting here? To see the Nobel Peace Prize winner. All these people waiting around there, and everybody's saying, we're waiting for the Nobel Prize winner. Yes. Nobel Prize winner Professor Muhammad Yunus, Dr. Muhammad Yunus. Yes, and I can't wait to see him. অস্লোর স্থানীয় সময় রাত 11:30টায় বাঁশি বাজিয়ে সশব্দে সাজ রবে নিরাপত্তা বহর সঙ্গে নিয়ে গ্র্যান্ড হোটেলের গেটে এসে পৌঁছল সেই কালো। বাংলাদেশি বলতে আমরা কজনই, স্থানীয় ও বিদেশি অতিথি ও সাংবাদিকরা তখন ভিড় জমিয়ে আছে গ্র্যান্ড হোটেলের গেটে। লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে আপনার অনুভূতি? আমরা আমার আনন্দের সীমা নাই যে আমরা এখানে আসতে পেরেছি আজকে অস্লোতে এই নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য। দেশের জন্য একটা মস্ত বড় উৎসবের বিষয়। লং লিভ বাংলাদেশ। পরদিন সকালে গ্র্যান্ড হোটেলের গেটে আবারও কুশল বিনিময় হলো ডক্টর ইউনুসের সঙ্গে। সেই সঙ্গে বিস্তার আলাপ হলো গ্রামীণ ব্যাংকের পক্ষে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত চাঁপাই নবাবগঞ্জের তসলিমা বেগম সহ অন্যান্য পরিচালকদের সঙ্গে, যারা গ্রামীণ ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্য, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূ। পৃথিবীর সর্বোত্তরের অভিজাত শহরে তারা যেন বাংলার গ্রামীণ জনপদেরই প্রতিনিধিত্ব করছেন। এক সময় যে এই সমাজে কিন্তু এক সময় খাইতে পারছেন, পিনতে পারছেন, কিন্তু আজকে যে বিমান চড়ে যে এই অসলুতে যে আসছি তা মানে ভাষা প্রকাশ করার মতো না। শাখার থানে এরিয়া অফিস থানে মধুপুরে সেই জায়গা থানে হেড অফিসে আমরা বোর্ড সদস্য, সেই জায়গা থানে আমরা এই যে অসুলতে আসছি নরওয়ে। আমাদের এত আনন্দ লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। খুব ভালো, অনেক 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 ভালো, এটা ভাষা প্রকাশ করা যায় না। হ্যাঁ, কিভাবে আজকে এখানটা আসলেন? আপনি কি দিয়ে শুরু করেছেন? আমি প্রথমে সেলাই কাজ করতাম। সেলাই কাজ থেকে আস্তে আস্তে টাকা নিয়ে বড় দোকান দিয়েছি। দোকানে এখন প্রায় আমার 4 লক্ষ টাকা পুঁজি আছে। 1,500 টাকা থেকে শুরু করেছিলাম, এখন 60,000 টাকা ঋণ। পল্লী ফোন আছে, গাভী আছে, মাছের পুকুর আবাদ করি, তারপরে জমি কিছু কিনেছি। আমি কখনো ভাবতে পারিনি এই ক্ষুদ্র ঋণ, সামান্য ঋণ নিয়ে আমি এত বড় হব আর এত বড় প্রতিষ্ঠানে দাঁড়াবো, আর এরকম আমার কোনো স্বপ্নই ছিল না। এখন আমি মনে হচ্ছে এই স্বপ্ন দেখে আমি যে আত্মহারা হয়ে পড়ছি, আমি কিছুই জেনে বুঝতে পারছি না। সেখানেই কথা হলো গ্রামীণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক দীপাল বড়ুয়ার সঙ্গে। আজকে আমাদের প্রফেসর ইউনুস সাহেব বাংলাদেশকে যেমন পরিচিত করেছেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে, আজকে বিশ্বে প্রায় 110টি দেশে এটার অনুকরণের কাজ চলছে। আমরা এটা অত্যন্ত আনন্দিত এই জন্য যে বাংলাদেশ সবসময় একটা আলোচনার বিষয়বস্তু হয় নানা কারণে, তবে গ্রামীণ ব্যাংকের এই কারণটা, এই সুখকর কারণটা অত্যন্ত আনন্দদায়ক। আমি শুধু গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা হিসেবে বলছি না, বাংলাদেশের একজন মানুষ হিসেবে বলছি, এটা আপনার আমার সবার জন্য একটা আনন্দ। নোবেল পুরস্কারের ঠিক আগের দিন সকাল থেকেই আমরা ঘুরছিলাম অসলোর নোবেল সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে। অসলোর বিখ্যাত থিয়েটার হল পেরিয়ে আমরা গেলাম নোবেল পিস সেন্টারের সামনে। অসলো বিমানবন্দরের পাশেই এই পিস সেন্টার। আমি কথা বলছি অসলোর একেবারে কেন্দ্র থেকে। আমার ঠিক পেছনেই
সিটি হল, যেখানে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়, মূল অনুষ্ঠানটি যেখানে হয়, বিশাল এই সিটি হলে প্রফেসর মোহাম্মদ ইউনুসকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হবে। ঠিক তার পাশেই আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি হেঁটে নোবেল পিস সেন্টার, হলুদ যে ভবনটি নোবেল পিস সেন্টার, এর ভেতরে সব ধরনের বিষয়গুলো রাখা আছে, বিশেষ করে সব ধরনের সোভেনিয়ার এই পর্যন্ত এই যাবৎকাল যারা শান্তি পুরস্কার পেয়েছে তাদের সম্পর্কিত নানান তথ্য, তাদের ছবি, তাদের জীবন কর্ম সবকিছুই সেখানে সংরক্ষিত আছে নোবেল পিস সেন্টারে। দুপুরে নোবেল কমিটির উদ্যোগে প্রফেসর ইউনুসের সংবাদ সম্মেলন। সম্মেলনের জায়গাটি নোবেল ইনস্টিটিউট। অসলোর রাজপ্রাসাদ পেরিয়েই ঐতিহাসিক এই ইনস্টিটিউট। এই ভবনের 3 তলার কক্ষে তখন সারা পৃথিবীর সাংবাদিকদের ভিড়। একপাশে বাংলাদেশি টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, দারুণ সম্মানিত আর উচ্ছ্বসিত আমরা সবাই। বেলা 1টায় সংবাদ সম্মেলন। সময় মতো পৌঁছে গেলেন প্রফেসর ইউনুস, তসলিমা বেগম ও অন্যান্যরা। ফটো সেশনের ব্যস্ততা, একটানা কয়েক মিনিট ক্যামেরার ক্লিক ক্লিক শব্দ আর ফ্ল্যাশের ঝলকানি। নোবেল ইনস্টিটিউটের পরিচালক লুনস্টেডের বক্তৃতা দিয়ে শুরু। কথা বললেন তসলিমা বেগম বাংলাদেশের রাজশাহীর আঞ্চলিক ভাষায়। এখন আমার ওই গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ নিয়ে 1 বিঘা মাটি কিনেছি, 1 বিঘা 7 কাঠা মাটি কিনেছি। ওই মাটির উপরে 17 ঝাড় আম গাছ আছে। ওই আম গাছ থেকে আমি প্রায় বছরে 20-30 হাজার টাকা পাই। এরপর প্রফেসর মোহাম্মদ ইউনুস। I'm very grateful to Nobel Committee about this. At the same time to connect the peace and poverty. That the poverty is a threat to peace. This is an important message for the whole world. নানা দেশের সাংবাদিক প্রশ্ন করতে কেউ কম করেননি। উন্নয়নশীল দেশের প্রতিনিধি ডক্টর ইউনুসকে তারা সর্বোচ্চ চেষ্টায় বাজিয়ে দেখছেন। দেখা গেল আটকে যাওয়ার পাত্র নন প্রফেসর ইউনুস। Charity has a kind of a limit. You can do only this much. But business is unlimited. So if you are reaching out to millions of people, then you need to build it as a business. And it's a good business. And people don't mind it. Those who say poor people cannot pay interest, probably they want to shut down the door of any business. রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ড 1901 সালে নোবেল শান্তি পুরস্কারের মধ্য দিয়ে শুরু করেছিল যে যাত্রা, 105 বছর পর আজকে বাংলাদেশ জিতে নিল সেই নোবেল শান্তি পুরস্কার। সূচিত হলো একটা ইতিহাসের নতুন অধ্যায়। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি নরওয়ের অসলোর নোবেল ইনস্টিটিউটের সামনে থেকে কথা বলছি। প্রতি বছর নোবেল শান্তি পুরস্কারের ঠিক আগের দিন এই ইনস্টিটিউটে যিনি বা যে প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয় তাকে নিয়ে নোবেল ইনস্টিটিউটের উদ্যোগে একটি প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলন হয়ে থাকে, যেখানে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানটি কি কারণে, কি বিষয়ে, কিভাবে আজকে এই অবস্থায় আসলো তা ব্যাখ্যা করেন পৃথিবীর সব দামি দামি মিডিয়া কর্মীদের এবং মিডিয়া সাংবাদিকদের সামনে। যে অনুষ্ঠানটি আজকে একটু আগে এখানে অনুষ্ঠিত হয়ে গেল। বাংলাদেশের গ্রামীণ ব্যাংক এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস একইভাবে সাংবাদিকদের সামনে হয়েছিলেন, তার সারা জীবনের কর্মকাণ্ড নিয়ে কিভাবে আজ সে এই অবস্থানে এসছেন সে বিষয়টি ব্যাখ্যা করেছেন। 10ই ডিসেম্বর ঐতিহাসিক একটি দিন, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী। দিনটি মোটেও শোক কিংবা কষ্টের দিন নয় নরওয়েজিয়ানদের জন্য, বরং দিনটি আলাদা এক মাত্রা পেয়েছে নোবেল শান্তি পুরস্কারকে ঘিরে। আগের দিনও তাপমাত্রা ছিল 4-5 ডিগ্রি সেলসিয়াস, আর এই দিনে তাপমাত্রা নেমে গেছে 1 ডিগ্রিতে। প্রচন্ড ঠান্ডা চারদিকে। স্থানীয় পত্রপত্রিকা দেখলাম, নোবেল শান্তি পুরস্কার নিয়ে বেরিয়েছে নানান রকমের প্রতিবেদন। অসলো সিটি হলের খুব কাছাকাছি ঘুরছি আমরা। অসলোর কেন্দ্রস্থলে ক্রিশ্চিয়ানা থিয়েটারে ব্যতিক্রমী এক আয়োজন, শান্তি পুরস্কার শিশু উৎসব। নরওয়ের 400 শিশুকে নিয়ে এই উৎসবের আয়োজন করে সেভ দ্য চিলড্রেন। গোটা নরওয়ের 10,000 শিশুর পক্ষে এই শিশুরা শান্তির বার্তা পৌঁছে দেয় ডক্টর ইউনুসকে। হাতে হাতে আলো নিয়ে তারা আলোকিত মানুষ হওয়ার প্রত্যয় ফুটিয়ে তোলে অনুষ্ঠান।
এর পরের কর্মসূচি হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। গোটা নরওয়ে প্রস্তুত 2006 নোবেল শান্তি পুরস্কার প্রদানের জন্য। প্রস্তুত ঐতিহাসিক অসলো সিটি হল। 4560 স্কয়ার মিটার আয়তনের এই সিটি হলটি দেখতে প্রতি বছর এখানে কমপক্ষে 1 লক্ষ পর্যটক আসেন। 1990 সাল থেকে এই সিটি হলে দেয়া হচ্ছে নোবেল শান্তি পুরস্কার। আপনারা লক্ষ্য করছেন যে বিভিন্ন দিক থেকে অভ্যাগত সুধীমণ্ডলী সিটি হলের দিকে যাচ্ছে। বাংলাদেশে, নরওয়ে, সুইডেন এর আশপাশ থেকে অনেক বাঙালি যারা বসবাস করে তারা সবাই এসছে। অনেকের সাথেই আমাদের দেখা হয়েছে। এমনকি বাংলাদেশ থেকে চিটাগং থেকে এক দম্পতি এসে তাদের সাথে আমার একটু আগে কথা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার গ্রামীণ ব্যাংকের সদস্যরা এসে পৌঁছবেন। আমি তার আগে আপনাদেরকে এই সিটি হল সম্পর্কে একটা ধারণা দিলাম। প্রতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য এই সিটি হলের ভ্যানুকে নেওয়া হয় এবং সেখানে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়। চলুন যাওয়া যাক সিটি হলে। স্থানীয় সময় বেলা 12টার দিকে আমরা যখন সিটি হলে ঢুকছি তখন শুরু হয়ে গেছে চারিদিকে সাজ সাজ রব, ভেতরে বাইরে উৎসব মুখর। একদিকে উৎসবের আয়োজন, আরেকদিকে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজকীয় এবং আন্তর্জাতিক অতিথিরা ঢুকছেন সিটি সেন্টারের মূল ফটক দিয়ে। এর ফাঁকে ফাঁকে ঢুকছেন স্থানীয় ও প্রবাসী সুধীরা। এর মধ্যেই দেখা মিলল অনেক প্রবাসী বাংলাদেশী, যারা তখন রীতিমতো উচ্ছ্বসিত। খুবই ভালো লাগছে আমাদের। এ অনুভূতি প্রকাশ করার মতো নয়, কারণ তিনি শুধু এই সম্মান আমাদের জন্যই বয়ে আনেননি, সমস্ত জাতির জন্যই বয়ে এনেছেন। আমি আসলে দীর্ঘদিন দেশের বাইরে আছি, কিন্তু আমি যেখানে জব করি সেখানে আমাকে এত সুন্দর করে কনগ্রাচুলেট করেছে যে বলেছে, ওয়াও, এটা তো তোমাদের দেশে এত পাতি, মানে তোমরা এত গরিব, তারপর তোমরা যেটা পেয়েছো আমরা সত্যি তোমাদের জন্য আমরা গর্বিত। বিশেষ করে বিদেশে থেকে আপনারা দেশের কি শোনেন, কি দেখেন, আর আজকে এই প্রাপ্তি আপনাদেরকে কতটুকু সম্মানিত করেছে? এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা যে সবার কাছ থেকে যে সম্মানটা এখন পাচ্ছি, যেটা আমাদের আগে ছিল না বলতে গেলে। এখন তো বাংলাদেশকে এক নামেই সবাই চিনতে পারছে। দুনিয়া জেনে গেছে, নরওয়েজিয়ান জেনে গেছে বাংলাদেশ ট্যুরিজমের জন্য ভেরি অ্যাট্রাক্টিভ, এবং উই ডিসকভার বাংলাদেশ। নিরাপত্তা তল্লাশি পেরিয়ে সিটি হলের দোতলার প্রেস লবিতে গিয়ে পৌঁছলাম আমরা। সেখানে এমন অবস্থা যে দাঁড়ানোর জায়গাটুকু পর্যন্ত নেই। বিশ্বের 300-রও বেশি ফটো সাংবাদিক, দেশি বিদেশি 25টিরও বেশি টেলিভিশনের রিপোর্টার এবং বিভিন্ন দেশের সংবাদপত্রের রিপোর্টাররা সেখানে অবস্থান নিয়েছেন। দোতলা থেকে আমরা দেখছি রাষ্ট্রীয় ও রাজকীয় অতিথিরা আসছেন। একটি নির্দিষ্ট জায়গা জুড়ে বসে আছেন 300-র মতো বাংলাদেশি, এর মধ্যে 78 জন গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি, বাকিরা প্রবাসী ও বাংলাদেশ থেকে আসা অতিথি। অভ্যাগতদের মধ্যে দেখা যাচ্ছে স্পেনের রানী সোফিয়া, মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট ভিনসেন্ট ফক্স, সৌদি যুবরাজ তালাল বিন আব্দুল আজিজ সহ পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। নরওয়ের রাজা ভিনসেন্ট এবং রানী সানজাও আছেন এদের মধ্যে। এরই মধ্যে পাঞ্জাবি আর কোটি পরে প্রফেসর ইউনুস ঢুকলেন সিটি হলের ভেতরে। তারই সঙ্গে জামদানি পাড়ের সবুজ কাতান পরে ঢুকলেন গ্রামীণ ব্যাংকের পরিচালক সদস্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইননগর প্রান্তিক কৃষক পরিবারের গৃহবধূ তসলিমা বেগম। শুরুতে বক্তব্য রাখলেন নোবেল কমিটির চেয়ারম্যান ওলে ডানভোল্ট মাউজ। Dicka Majestäter, högvärdig kronprinspar, prisvinnare, excellenser, mina damer och herrar. Mohammed Yunus och Grameen Bank gratulerar med Nobels fredspris. Och gratulerar till dig, Mohammad Taslima Begum, som ska ta emot prisen på vägnar av Grameen Bank. তখন 1:32 বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। ওলে ডানভোল্ট শান্তির নোবেল তুলে দিলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের প্রতিনিধি তসলিমা বেগমের হাতে।
প্রফেসর ইউনুস শুরু করলেন দারিদ্র্যকে আমরা জাদুঘরে পাঠাতে পারি শীর্ষক দীর্ঘ নোবেল বক্তৃতা। একসঙ্গে বাংলা, ইংরেজি ও নরওয়েজিয়ান ভাষায় রূপান্তরিত হয়ে সেই বক্তব্য পৌঁছে গেল হলে উপস্থিত দর্শক সহ পৃথিবীর সব ভাষাভাষী মানুষের কাছে। I firmly believe that we can create a poverty-free world if we collectively believe in it. In a poverty-free world, the only place you would be able to see poverty is in the poverty museums. When school children will take a tour of the poverty museums, they would be horrified to see the misery and the indignity that human beings had to go through. They would blame their forefathers for tolerating this inhuman condition which existed for so long and for so many people. A human being is born into this world fully equipped not only to take care of himself or herself, but also to contribute to enlarging the well-being of the world as a whole. Some get a chance to explore the potential that they have in themselves, but many others never get an opportunity during their lifetime to unwrap the wonderful gift that they were born with. They die unexplored, and the world remains deprived of their capacity and their contribution. Grameen has given me an unshakable faith in the creativity of human beings. This has led me to believe that human beings are not born to suffer the misery of hunger and poverty. দেশবাসী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সুদূর অসলো থেকে আমার ভালোবাসা এবং সালাম জানিয়ে আমার বক্তৃতা শেষ করছি। Thank you very much, ladies and gentlemen. Thank you for giving your kind attention. Thank you very much. 2006 নোবেল শান্তি পুরস্কারের এই ইতিহাসের সঙ্গে রয়েছে আরও কিছু ঐতিহাসিক ঘটনা। নোবেল শান্তি পুরস্কার অনুষ্ঠানের পর স্থানীয় সময় বিকেল 5টায় ওই অসলো সিটি হলেই সিএনএন গ্রহণ করে প্রফেসর ইউনুসের এক্সক্লুসিভ সাক্ষাৎকার। হাজার খানেকেরও বেশি দেশি বিদেশি দর্শকদের উপস্থিতিতে সিএনএনের বিখ্যাত উপস্থাপক জনাথন ম্যান গ্রহণ করেন তার সাক্ষাৎকার। অনেক কৌশলী প্রশ্ন ছিল এখানেও। বিশ্বখ্যাত এই মিডিয়াও প্রফেসর ইউনুসকে প্রশ্নবাণে জর্জরিত করার চেষ্টা করে, কিন্তু ইউনুস ছিলেন হাস্যোজ্জ্বল, স্বাভাবিক এবং যুক্তি প্রদান ও খণ্ডনকারীর ভূমিকায়। ইউনুসকে ব্যাংকার হিসেবে উল্লেখ করে জনাথন একথাও বলেন, ইসলামী দেশে সুদের কারবার কিভাবে সম্ভব। I don't have to tell you that the mainstream of Islam regards most forms of lending money for interest as haram. Yes, forbidden, inappropriate. You're a Muslim, your borrowers are Muslims, Bangladesh is a Muslim nation. How do you get around that? Well, we didn't have much of that problem in Bangladesh because all the banks take interest and people are used to it, kind of ignored that other aspect of Islam. This is okay. So at least they didn't have much case against Grameen Bank as such. The religious people got a little upset because we are lending money to women. So it is the women which upset them, not the interest. They do make up a case on and off, but their main concern that why are you lending money to women? Because if woman gets the money, she will ignore the man, she will be out in the street and be in the town and everything. So you are threatening the whole order that they have imposed that women should stay home, nobody should be seen, the woman shouldn't be seen by others. That kind of interpretation, which is not approved by religion at all, but this is how they wanted to interpret, and they got very upset. টানা 50 মিনিট ব্যাপ্তির এই সাক্ষাৎকারের ফাঁকে ফাঁকে দেখানো হয় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দৃশ্য এবং দুর্দশার চিত্র, দেখানো হয় গ্রামীণ ব্যাংকের কর্মতৎপরতার চিত্র। এর কিছুক্ষণ পরেই জনাথন ম্যানের সঙ্গে কথা হয় আমাদের। বিখ্যাত এই সিএনএন অ্যাঙ্কার তার সাক্ষাৎকারে প্রফেসর ইউনুসকে বর্ণনা করেন সময়ের নায়ক হিসেবে। He's a hero. He's a hero. He is one of the greatest men alive today. You know,
Some people believe in saints. I don't believe in saints, but thank God that there are people like Muhammad Yunus. They're changing the world, changing the lives of millions of people. It's talking about the humanity, the whole humanity. Yeah, it's just it's a simple, incredibly powerful idea, and it's life-altering. It could change the entire planet. It's just an honor to even get a chance to meet a man like that. এই সাক্ষাৎকারের পরই ঐতিহাসিক কার্ল জোহান স্ট্রিট মেতে ওঠে অন্য এক আয়োজন। দেশি বিদেশি বহু মানুষ পৌঁছে গেছে গ্র্যান্ড হোটেলের সামনে টর্চ প্রসেশনে অংশ নিতে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের সাথে অসলোর কার্ল জোহান স্ট্রিটের গ্র্যান্ড হোটেলের সামনে থেকে কথা বলছি, যেই হোটেলে অবস্থান করছেন প্রফেসর মোহাম্মদ ইউনুস, নোবেল লরিয়েট প্রফেসর ইউনুস। আজকে সারাদিন তার কর্মব্যস্ত দিন কাটিয়েছেন, দুপুরের সময় নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন, তারপর তিনি সিএনএন সাথে ইন্টারভিউ দিয়েছেন। এখন লাইট টর্চ প্রসেশন হবে, আমরা বাংলায় বলতে পারি আলোর মিছিলের জন্য সবাই অপেক্ষা করছে। মিছিলটি আসবে সরাসরি স্টেশন, আমার ঠিক সরাসরি সামনে ওখান থেকে একটা স্টেশন, ওখান থেকে প্রসেশন করে আলোর মিছিল নিয়ে বাংলাদেশিরা, পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষ এবং যারা প্রফেসর ইউনুসের এই নোবেল পুরস্কার বিজয়ের অনুষ্ঠান দেখার জন্য আজকে সিটি হলে এসছেন, সবাই ওখান থেকে প্রসেশন করে আসবে। আর এখানে আমার সামনে যারা ইতিমধ্যেই আলোর মিছিল নিয়ে অপেক্ষা করছে, দেশি বিদেশি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত শুভানুধ্যায়ী, যারা এই শান্তি পুরস্কারের সাথে তাদের নিজেদেরকে একাত্ম করেছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা এসছে দেখার জন্য। কিছুক্ষণের ভেতরে, এখন থেকে কিছুক্ষণের ভেতরেই এই আলোর মিছিলটি এসে এখানে উপস্থিত হবে। প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্র্যান্ড হোটেলের ঠিক নিচের যে ব্যালকনি আছে আপনারা দেখতে পাচ্ছেন, একজন বিদেশি ক্যামেরাম্যান কাজ করছে সেখানে, এই জায়গাটিতে এসে দাঁড়াবেন এবং সবাইকে তিনি শুভেচ্ছা জানাবেন এবং এখানকার আলোর মিছিল নিয়ে যারা আসবে তারা সবাই তাকে একসাথে শুভেচ্ছা জানাবেন। আমরা অপেক্ষা করছি সেই মুহূর্তটির জন্য। নরওয়েজিয়ানরা তো বটেই, এখানে প্রবাসী বাংলাদেশি, অভ্যাগত বাংলাদেশি সহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষের ভিড়। মায়ানমারের একটি দলও দাঁড়িয়েছিল মানবিক প্ল্যাকার্ড হাতে। অনেকের সঙ্গেই কথা হলো আমাদের। আমি বাংলাদেশ থেকে এসেছি, যখন একটু বাংলা বলতে পারি। আর কি? Can you speak? I can understand, but not speak so much. I should come back and stay for a longer time. So now, how is your feelings? Professor Yunus and Bangladesh got the Nobel Prize. How are you feeling? We are very happy that he won the prize. He really deserves it. Therefore, we are here to celebrate. বাংলাদেশে এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা শান্তি। So it's interesting coincidence. বাংলাদেশের স্বাধীনতার পরে এইটা সবচেয়ে বড় একটা ঘটনা এবং আমরা মনে হয় যে সবাই যদি এই শান্তির পথটা খুব মিনিংটা যদি ভালোভাবে বুঝতে পারি তাহলে বাংলাদেশে অবশ্যই একদিন শান্তি আসবে। প্রথমত আমি বলবো যে একজন বাংলাদেশি হিসেবে আমি খুব গর্বিত এবং আনন্দিত, এবং আমাদের প্রফেসর ইউনুস সাহেব বাংলাদেশকে এত উপরে নিয়ে গেছেন আপনার কল্পনার বাইরে। I think it's wonderful that he has received the Nobel Peace Prize, because I feel in the globalization we are all human beings, we are all one family on planet Earth, and I hope this is going to be a wonderful example on how to share instead of this extreme inequality. So I'm sure that we are in tough times on this planet, but I think it's going to be better also because of people like him. Long live Bangladesh! এই মুহূর্তে আমার সামনে আছেন কোপেনহেগেনের এপির একজন ফটো সাংবাদিক, আমি তার সাথে কথা বলবো। তিনি, আমি যতটুকু শুনেছি, তিনি বাংলাদেশে কাজ করেছেন। নেম প্লিজ? John Mechanico. John Mechanico is working for AP. You are waiting here for whom? Dr. Yunus, of course. Yeah. So you have come here to cover him. Yes, I've come just this morning. How do you know Professor Yunus? Well, I'd heard of him before he'd won the prize when I lived in India. Of course, he'd already become quite famous and about development and trying to change the idea of development not being charity, but being something more that empowers people. Well, you heard about microcredit? Yeah, I'd heard about it before, but I can tell you I probably didn't understand it until he won the Nobel Prize, but I think that's what it's for. It's to make people understand exactly how these things work. ওয়াহিদুল ইসলাম দম্পতি চট্টগ্রামের পাঁচলাইশ থেকে অস্ত্র এসছেন শুধু এই ঐতিহাসিক আয়োজনে নিজেদের শরীক রাখতে। আমরা খুব উৎফুল্ল, আমাদের চিটাগাংয়ের এবং আমাদের দেশের জাতির জন্য একটা অহংকার
আমরা তো স্বাধীনতা যুদ্ধ দেখিনি, আমরা এই বিজয়ে সামিল হতে পেরে আমরা আমাদেরকে অনেক গর্বিত মনে করছি। আপনি কি চিরং থেকে? না না, আমি ঢাকা থেকে এসেছি। জি না, আমি এখানেই থাকি। আপনি? আমি চিটং থেকে আসছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। নরওয়ের সংসদ সদস্য বাংলাদেশি বংশোদ্ভূত সায়রা খান ও তার মা বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের মাঝে দাঁড়িয়েছিলেন টর্চ প্রসেশন। কেমন? ভালো আছে। আজকের দিনটা কিরকম? আপনি এই অসলোতে থাকছেন, বাংলাদেশি একজন নোবেল প্রাপ্তি হলো, আপনি এখানকার একজন সিটিজেন হিসেবে, কিন্তু আপনি বাঙালি, আপনার কেমন? ইয়েস, আমার কাছে খুব ভালো লাগছে, খুব গর্ব লাগতেছে। আই এম ভেরি ভেরি প্রাউড অফ বিইং নরওয়েজিয়ান এমপি উইথ আ বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড বিকজ Mr. Muhammad Yunus has come here, and that's why I'm leading this tower to congratulate him with a Nobel Peace Prize. দিনটা কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, আমি খুব গর্ববোধ করতেছি। আজকে আমাদের বাংলাদেশে একজন মানুষ নোবেল প্রাইজ পেয়েছে, কত খুশি, কত আনন্দের কথা। আপনার মেয়েও তো এখানকার একজন পার্লামেন্ট সদস্য, এমপি, সবকিছু প্রাউড। ইয়েস, সব মিলে। নির্ধারিত সময় 6:08 প্রফেসর মোহাম্মদ ইউনুস গ্র্যান্ড হোটেলের দোতলার আলফ্রেড নোবেল কক্ষ থেকে বেরিয়ে বেলকনিতে এসে হাত নাড়লেন আলোর মশাল হাতে দাঁড়ানো শত শত মানুষের উদ্দেশ্যে। তার পাশে এসে হাত নেড়ে অভিবাদন গ্রহণ করলেন তাসলিমা বেগমের। এর পরপরই গ্র্যান্ড হোটেলের ঐতিহাসিক কক্ষে প্রফেসর ইউনুস নোবেল গ্রহণের পর একান্তে সাক্ষাৎকার দেন চ্যানেল আইকে। নোবেল পুরস্কার হাতে নেয়ার পর এটি ছিল প্রফেসর ইউনুসের বাংলা ভাষায় প্রথম ও একক একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার। এটা একটা বিরাট ঘটনা, এটা ব্যক্তির জীবনে, জাতির জীবনে এটা একটা মহান একটা ইভেন্ট, যে আমরা যে আজকে শরীক হলাম, এটা সারা দুনিয়ার দৃষ্টি এই অনুষ্ঠানের উপরে নিবদ্ধ ছিল। এখানে যেটা আসছে সেটা হলো যে দারিদ্র, বারে বারে কথাটা আসছে, কারণ এবার নোবেল শান্তি পুরস্কার যেটা দেওয়া হয়েছে সেটা পরিষ্কারভাবে মেসেজটা হলো যে শান্তি এবং দারিদ্র সহ অবস্থান হয় না, একটাকে আঘাত করে। কাজে দারিদ্র এটাকে এটা হুমকি, শান্তির প্রতি হুমকি। কাজে দারিদ্র নিরসন না করলে শান্তি নিশ্চিত হবে না। কাজে এটা একটা বিরাট মেসেজ, এটা সবাই মনে মনে জানতো, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধরা হয়নি দুনিয়ার সামনে, এটা যেভাবে ধরা হয়েছে। পরদিন সকালে গ্র্যান্ড হোটেলের লবিতে সুইডিশ টেলিভিশনের এক বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থাপক জানতে চেয়েছিলেন, তোমাদের দেশের মানুষ প্রফেসর ইউনুসকে কিভাবে দেখে। বলেছিলাম, আমাদের গ্রাম নির্ভর দেশে ভেতরে ভেতরে স্বস্তির এক আলোক পত্রিকা জ্বেলেছেন প্রফেসর ইউনুস। কার্ল জোহান স্ট্রিটের পাশে 9 ডিসেম্বর থেকেই বাংলাদেশিদের মিলন কেন্দ্র বসিয়েছিল মোবাইল কোম্পানি টেলিনর। 11 ডিসেম্বর দুপুরে টেলিনরের সাদা ছাউনির ভেতর প্রবাসী বাংলাদেশিরা সম্বর্ধনা দেয় প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের সদস্য। পরদিন অসলো থেকে স্টকহোমে যাই আমরা, যেখান থেকে 13 অক্টোবর ঘোষণা করা হয়েছিল নোবেল শান্তি পুরস্কার। স্টকহোমের সেই সিটি হল, এটি সুইডেনের স্টকহোমের সিটি হল। নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ের অসলোতে, অসলো সিটি হলে, আর বাকি 4টি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয় এই সিটি হলে, যেটি স্টক। নোবেল শান্তি পুরস্কার একটি ইতিহাস, একটি ইতিহাসের সূচনা, গ্রাম ও কৃষি নির্ভর বাংলাদেশে উঠে আসার একটি নূতন ধারা মাত্র। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মাটি ঘেঁষা মানুষগুলি আনতে পারে শান্তি, আনতে পারে শান্তির নোবেল, আর এটি শুরু।